সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটা বিশেষ বিষয়কে নির্ধারণ করেছি এই অনুষ্ঠানে আলোচনার জন্য। আমরা দেখছি যে এনসিপি তাদের শক্তিমত্তা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদের দলে ইতিমধ্যে অনেকে যোগ দিয়েছেন, আরও অনেকে যোগ দেওয়ার পক্ষে আছেন এবং জামাতের সাথে একসাথে তারা জাতীয় সংসদ নির্বাচন করলেও স্থানীয় সরকার নির্বাচন তারা আলাদাভাবে করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সিটি কর্পোরেশনগুলোতে এবং অন্যান্য জায়গায় প্রার্থী ঘোষণা। এই নিয়ে আমরা আলোচনা করব। এর বাইরে আমরা মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধকে কেন্দ্র করে যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও যে অর্থনীতির উপর যে প্রভাব পড়ছে এই নিয়ে কথা বলবো এবং ট্রাম্পের উপর হামলার বিষয় নিয়েও কথা বলবো। এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন নীলুফার চৌধুরী মনি। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার নেই, তবে আজকের এই অনুষ্ঠানে তাকে আলাদা একটা পরিচয়। উনি সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য। প্রক্রিয়াগত কিছু বিষয় বাকি রয়ে গেছে, কিন্তু ওনাকে আমরা এমপি ইলেক্ট বলতে পারি মোটামুটি। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং এমপি হিসাবে, সংসদ সদস্য হিসাবে আপনাকে এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আরও উপস্থিত আছেন আলাউদ্দিন মোহাম্মদ। উনি যুগ্ম সদস্য সচিব এনসিপি। উনিও পরিচিত মুখ আমাদের। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে, আলাউদ্দিন মোহাম্মদকে দিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করতে যাই মনিয়াপার কাছ থেকে অনুমতি নিয়ে। আপনি অনেক সিনিয়র এই টকশোতে, কিন্তু যেহেতু প্রসঙ্গটি এনসিপি কেন্দ্রিক, আমি যেমনটি বললাম শুরুতে যে আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের একটা উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে নতুন সদস্য, নতুন নেতৃত্ব, বিভিন্ন দল থেকে এবং ব্যক্তি পর্যায়ে যারা প্রভাবশালী আছেন বিভিন্ন জায়গায়, তাদেরকে দলে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন এবং সংসদ নির্বাচন একসাথে করলেও স্থানীয় সরকার নির্বাচন আলাদাভাবে করছেন। জামাতের সাথে আপনাদের যে সমীকরণ, এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক প্রিয় আপু, তাকে ধন্যবাদ, অভিনন্দন। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই টপিক যেটা আপনি নির্ধারণ করেছেন, এই এনসিপি জামাত জোটের ভবিষ্যৎ কিংবা আসলে কিভাবে আমরা রাজনৈতিক মেরুকরণে কাজ করার চিন্তা করছি, তো এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কারণ এনসিপি যে আলোচনা আসছে, এনসিপি নিয়ে মানুষের যে আগ্রহের জায়গাটা আমাদেরকে বিভিন্নভাবে দেখেছি যে আপনার বিভিন্ন আলাপ আলোচনায় ইতিবাচক হোক নেতিবাচক হোক, মানুষ আলোচনার মধ্যে আছে। তো একই সাথে এটা নির্দেশ করছে যে এটা প্রতিষ্ঠান হিসেবে এনসিপি নয়, বরং মানুষ নতুন কিছু চাচ্ছে, মানুষ পরিবর্তন চাচ্ছে। এই পরিবর্তনটা অতীতেও মানুষ চেষ্টা করেছে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দেখার। এই মুহূর্তে হয়তো বা এনসিপির মধ্যে দেখছে, এনসিপির মাধ্যমে পরিবর্তনটা চাচ্ছে। হয়তোবা এনসিপিকে একটা নির্দিষ্ট সময় দিবে জনগণ, তারপর যদি মনে হয় এনসিপি এটা আপনার রিয়েলাইজ করতে কোনো কারণে ব্যর্থ হয়, হয়তো নতুন শক্তির প্রতি খুঁজবে, মানে নতুন শক্তিকে খুঁজবে। তো মূল জায়গাটা হলো যে মানুষ পরিবর্তন চায়, এটা মোটামুটি ক্লিয়ার, এবং পরিবর্তনের জন্য কাজ করতে চায়, এটাও ক্লিয়ার। হ্যাঁ, আপনি যদি দেখেন যে তরুণদের মধ্যে কিংবা আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা একটা ইন্টারনাল সার্ভে চালিয়েছিলাম যে বর্তমান বাস্তবতায় আসলে তরুণরা হ্যাপি কিনা, তো বেশিরভাগ উত্তর করেছে না, আসলে দে আর নট হ্যাপি। এবং তারা বিশ্বাস করে কিনা পরিবর্তন হবে, আনফর্চুনেটলি বেশিরভাগ আপনার এই বিশ্বাসটা নাই যে পরিবর্তন হবে। হ্যাঁ, কিন্তু একই সাথে পরিবর্তনের জন্য কাজ করতে প্রস্তুত কিনা, এই প্রশ্ন উত্তর আমরা দেখেছি না। বেশিরভাগ পরিবর্তনের জন্য কাজ করতে চায়, কাজ করতে প্রস্তুত, কিন্তু তাদেরকে সে অনুকূল পরিবেশ, গণতান্ত্রিক যেই সংস্কৃতির পরিবর্তন আমরা চেষ্টা করছি, সেই পরিবেশ এনে দিতে হবে। অতীতের যেই আপনার বৈরী পরিবেশ ছিল, আপনার জ্বালাও পোড়াও, দমন নিপীড়ন, গুম খুনের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিতে আসলে আপনার স্বাভাবিকভাবে মধ্যবিত্ত পরিবর্তনের জন্য কাজ করতে সাহস পাবে না। তো আমাদের এখন এই প্রেক্ষাপটে এনসিপির সাথে যে জামাতের জোট, এই জোটটা আমরা আগেও নির্ধারণ করেছি, আগেও বলেছি এবং এখনও বলছি যে
দেখেন প্রতিটা রাজনৈতিক দল তার একটা নিজস্ব আপনার ইডিওলজি থাকে, তার নিজস্ব একটা গন্তব্য আছে, ভিশন আছে, পার্সপেক্টিভ আছে, এবং স্বাভাবিকভাবে পথ চলার আপনার সুবিধার্থে তাকে বিভিন্ন সময় বিভিন্ন দলকে আপনার সাথে নিতে হয়, দলকে নিয়ে আপনার কাজ করতে হয়। এবং এটা শুধুমাত্র এনসিপির জন্য না, এটা পৃথিবীর সব দেশেই গণতান্ত্রিক রাজনীতিতে এটা একটা কমন চর্চা। এই চর্চায় এনসিপি আপনার জামাত ইসলাম সহ আরও প্রায় 9টি দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। নির্বাচন পরবর্তী যে বাস্তবতায় আমরা দেখেছি যে যদি এমন হতো যে নির্বাচনের পরে আপনার যারা এখন দায়িত্বে আছেন তারা যদি গণভোটের রায় মেনে নিয়ে আপনার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে সংস্কার পরিষদে যদি শপথ গ্রহণ করতেন এবং যে অধ্যাদেশগুলো আপনার গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হয়েছিল সেই অধ্যাদেশগুলোকে আপনার এবং একই সাথে বিরোধী দলের সাথে আপনার একসাথে বসে যেই একমত পোষণ করা হয়েছে যে অধ্যাদেশগুলো সেগুলো যদি তারা আইনে রূপান্তর করতো সংসদে আপনার বিল এনে, তখন কিন্তু আপনার সরকারের বিরোধী শক্তিগুলো আপনার বিভিন্নভাবে খণ্ড বিখণ্ড হয়ে পড়তো। হ্যাঁ, তখন তাদের আলাদা আলাদা এজেন্ডা তাদের রাজনীতি করতে হতো। কিন্তু এমন একটা জায়গায় এসে এখন রাজনীতি দাঁড়িয়েছে যে সরকার গণ অভ্যুত্থানের সব শক্তিকেই একদিকে ফেলে দিচ্ছে। সব শক্তি একদিকে ফেলে দিচ্ছে মানে আপনি যদি আজকের সংসদের বক্তব্য দেখেন, একজন সম্মানিত সাংসদ তিনি বক্তব্য দিয়েছেন যে এনসিপি জামাতের অন্তর্বর্তীকালীন সরকার, আপনি এইভাবে উনি ফ্রেমিং করেছেন এবং এই সরকারে এনসিপির এক নেতার আপনার মন্তব্য দিয়ে তিনি এস্টাবলিশ করতে চেষ্টা করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল মূলত এনসিপি জামাত ডমিনেটেড একটা সরকার। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা হলো গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো ভূমিকা রেখেছে, গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো ক্রিয়াশীল ছিল, সবগুলো শক্তির সমন্বয়ে কিন্তু সরকার গঠিত হয়েছে। কিন্তু আমি আপনার কাছে এই আলোচনাটা আসবো। আমি জনাব আমাদের সংসদ সদস্য রিফাত চৌধুরী মনি তার কাছ থেকে আপনি এখন পর্যন্ত যতটুকু বলেছেন এই বিষয়ে একটু কিছু মন্তব্য শুনে আসছি। এখানে কয়েকটা বিষয় আমি যদি প্রশ্নগুলো আবার আপনি নিজেও নোট নিচ্ছিলেন যে মানুষ পরিবর্তন চায়, যেটা উনি বলছেন যে এনসিপি কে কেন মানুষ পছন্দ করছে কিংবা এনসিপি মনে করছে যে মানুষ পরিবর্তন চায়, তার অর্থ দাঁড়ায় যে বিএনপির রাজনীতির প্রতি মানুষের সমর্থন কিংবা মানুষ তাকে পছন্দ করছে না, এরকম একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তরুণরা হ্যাপি না, তাইলে কি আপনার তরুণদের আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পারছেন না? বিএনপি প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দল। আরেকটা বিষয় বলছেন যে জুলাই এর বিষয়ে যে আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা আপনারা বাস্তবায়ন না করে বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার একটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। আর সর্বশেষ যদি বলি যে অন্তর্বর্তী সরকার এনসিপি জামাতের সরকার ছিল বলে আজকে রাজীব প্রতিমন্ত্রী এবং ছাত্রদলের সাবেক সভাপতি যে মন্তব্য করেছেন পার্লামেন্টে, আমি যতটুকু শুনেছি, নিশ্চয়ই আপনি এই দিকেই দৃষ্টি দিচ্ছেন। এই চারটা বিষয়ে আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহালোচককে শুভেচ্ছা। এখন 2 মাস বর্তমান সরকারের, 2 মাসে অনেক চুলচেরা বিশ্লেষণ করা যায় না, কিন্তু আমার সহালোচক যে কথাগুলো বলেছেন আমি ওকে অত্যন্ত স্নেহ করি, তারপরেও তো রাজনীতি যেহেতু 2 জায়গার, কিছু কথা বলতেই হয়। এটা সত্য যে এর আগে যে সরকারটা ছিল, ইন্টারিম সরকারের আগে, তারা এত অত্যাচার নিপীড়ন চালিয়েছে যে তরুণদের একটা পর্যায়ে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি রাজনীতি বিমুখ হয়েছিল। কিন্তু রাজনীতি বিমুখ হওয়া তরুণ আর বিএনপি না করা তরুণ কিন্তু এক জিনিস না। যেটা বিএনপি 215-16 আসনের পাওয়াকে প্রমাণ করে দেয় এত কিছুর পরেও, এত রকম অন্তর ষড়যন্ত্রের পরেও, হ্যাঁ, এটা প্রমাণ করে দেয় যে বিএনপিতে তরুণরা কিন্তু একটা স্মার্ট ভোটের অধিকারী। এইবার 5 কোটি 4 কোটি 4.5 কোটির মতো, তা এই তরুণরা ভোট না দিলে বিএনপি এত ভোট পেত না। তো প্রথমেই আমার ভাই আলাউদ্দিনের এই কথাটা কাজে লাগলো না। দ্বিতীয়ত, তরুণরা হ্যাপি না যে কারণটায় সেটা যদি আমার মনে হয় তরুণরা একটা চেঞ্জ চেয়েছিল, যে চেঞ্জটা 2024টায় এসেছিল অভ্যুত্থানে। আমরা তরুণদের পেছনে ছিলাম, আমরা সবসময় তাওয়া আমাদের গরমই ছিল, তরুণরা এসে সেই তাওয়ার মধ্যে যেটাই ছেড়েছে সেটাই কিন্তু কাজে লেগেছে। তো সেই তরুণদের পাশে আমরা এতটাই ছিলাম, তরুণরা আমাদেরকে অনেক হেয় করেছে, আমরা কোনো শব্দ করি নাই। কারণ নাম্বার 1, ওরা আমাদেরই সন্তান। নাম্বার 2, ওরা সামনের আগামী দিনের ভবিষ্যৎ। নাম্বার 3, ওরা একটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এসেছে, তাদের প্রতি
ওই সম্মানটা আমাদের ছিল, কিন্তু তরুণরা নিজেরাই সেই সম্মানটাকে গলা টিপে হত্যা করেছে। কিভাবে? যে কারণে আজকে তরুণরা অর্থ কিন্তু এনসিপি না, তরুণ অর্থ এখন তরুণরা খুঁজছে, জায়গা খুঁজছে, তরুণরা বিমুখ হয়েছে। তরুণ অর্থ এখন বৈষম্য বিরোধী না, তরুণ অর্থ এখন 24-এর সেই তরুণরা না, যে তরুণরা একটা সুন্দর স্বপ্ন নিয়ে এই দেশটা থেকে একটা ফ্যাসিস্টকে সরিয়েছিল। তরুণরা প্রথমেই যে ধাক্কাটা খেলো, আমি প্রথম ধাক্কাটা বলি, একটা জিনিসকে টেস্ট করতে বেশি কিছু লাগে না, বলে না যে একটা ভাতে চাপ দিলে সমস্ত হাড়ির খবর পাওয়া যায়। ঠিক তেমনি যখন তরুণরা এই যে দেশটাকে স্বাধীন করলো, একটা ইন্ট্রিম সরকার আসলো, তখনই বাংলাদেশে একটা অনাকাঙ্ক্ষিত বন্যা আসলো। যে বন্যাটাকে, যেখানে কোনোদিন বন্যা হয় নাই, সেখানে এত বন্যা হলো যে একতলা দেড়তলা ডুবে গেল, তলিয়ে গেল। তখন যে তরুণরা আপনার দেশবাসীর কাছে অফার দিল যে যার যা কিছু আছে দিয়ে যাও, তখন টিএসসিতে মাইলকে মাইল কিন্তু লম্বা কিউ পড়েছিল। যেই কিউয়ে তখন যারা কিউয়ে দাঁড়িয়েছিল লাইনে, তারা যে অনেক টাকার মালিক তা কিন্তু না, যার যা কিছু ছিল সেটা নিয়ে যতটুকু পেরেছে তরুণদের পাশে দাঁড়িয়েছিল। রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত সেই হিসাব করেছিল তরুণরা। একটা তরুণ কোনো একটা দিন আমার সাথে একটা টকশোতে ছিল, সে টকশোর অর্ধেক ফেলে সে তার টিএসসিতে চলে গেল। আমি নারী তরুণের রাত 12টায় টকশোর অর্ধেক ফেলে টিএসসিতে যাওয়া কিন্তু একটা সাইন, সিগনিফিকেশন। তো সেইখানে আমি কিন্তু মনে করলাম, এরা দেশের জন্য কত উপকার করছে। কিন্তু যার জন্য টাকা নেওয়া হলো তরুণরা, আমি ধরেই নিলাম যে তারা ওইখানে কোনো তৎসব করে নাই, 9-6 করে নাই, কিন্তু যে কারণে টাকাটা নেওয়া হলো সেই কারণটা কোনো উদ্ধার হলো না। যে কারণে রাত 12টা পর্যন্ত লাইন থাকে, সেই টাকাটা যদি ওই কাজে ব্যবহার না হয়, প্রথমেই জনগণ ধাক্কা খেলো এই তরুণদের কাছ থেকে। যখন এই কথাগুলো আমি বা আমরা বলা শুরু করলাম, তরুণরা সবচেয়ে প্রথমে আমাকে বা আমাদেরকে শত্রু হিসেবে সাব্যস্ত করলো। আমরা কিন্তু তাদের ভালো চেয়ে, এটা একটা ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটতে পারে, এটা একটা ধরে নিলাম, এটা একটা বিচ্ছিন্ন, জনগণ ধাক্কা খেলো, কষ্ট পেল, কিন্তু মনে করলো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। দ্বিতীয় ঘটনা, তরুণদেরকে বিভিন্ন মন্ত্রণালয়, তাদেরকে যারা কিনা চাকরির জন্য আন্দোলন দিয়ে শুরু করলো জীবনটা, তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় সিনিয়র প্রবীণদের সাথে তাদেরকে কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো। তাদেরকে অর্থ কিভাবে ইনকাম করতে হয়, ইন্ট্রিম গভর্নমেন্ট এটা কিন্তু তরুণদের ভালোবাসার কথা বলে তরুণদের ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেললো। প্রত্যেকটা জায়গায় তাদের ঢুকিয়ে দিল, জেলা থেকে, থানা থেকে শুরু করে, ইউনিয়ন থেকে শুরু করে একদম সেন্ট্রাল পর্যন্ত, একদম সচিবালয় পর্যন্ত। সেইখানে তরুণদের যেটুকু তাদের যে সততা, সেটুকু তো আপনি একটা মানুষকে চিন্তা করবেন, মানে এটা তো আসলে পুরো তরুণ সমাজকে এটার জন্য দায়ী করতে পারে না। এটা কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল। এই জিনিসগুলো কিন্তু, এটা হলো কলেরা, বসন্ত, এই রোগগুলো যেমন করে ভাইরাল ছড়ায়, এরকম এই জিনিসগুলো। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানের সংশ্লিষ্ট পুরো তরুণ সমাজের এটার উপর একটা প্রভাব ফেলছে। 10 জনের মধ্যে যখন 5 জনকে নিয়ে এই ধরনের আলোচনায় আসবে, 5 জন বা তারও চেয়ে কম, কিন্তু এটা কিন্তু একদম সিরিয়াস ভাবে এটা ছড়ে যায় এবং অন্যদের উপর প্রভাব ফেলছে যারা হয়তো এর সাথে জড়িত না। যেমন আজকে আপনার যে সহ-আলোচক, তার ব্যাপারে তো কোনো সময় আমরা কোনো নেতিবাচক কথা শুনিনি, কিন্তু আমি তাকে উপস্থিত রেখে বলছি। সংখ্যালঘিষ্ঠ কোনো এক্সাম্পল না এখানে। তখন কি হলো, এই তরুণদের নিয়ে যখন ডাকাতিতে পাওয়া গেল, এই তরুণদের যখন এমপির বাড়িতে, এমপিকে অ্যারেস্ট করায় দিতে পারেন আপনি, এমপির বাড়িতে 2 কিস্তি 3 কিস্তিতে আপনি চাঁদা নিতে পারেন না, আপনি চাঁদা নিতে গিয়ে উপদেষ্টা পর্যন্ত জড়িয়ে গেল। তখন কিন্তু, এবং যে 3 জন ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হলো, তাদের নিয়ে বিভিন্ন কথা আকাশে বাতাসে ভাসছিল। তখন কিন্তু এই জায়গাটা, আমি এখান থেকে সরে যাচ্ছি, আমরা নীলুফার চৌধুরী মনির কাছ থেকে শুনছিলাম যে এনসিপি যে জামায়াতের সাথে ঐক্যবদ্ধভাবে আছে সেটা নিয়ে, এবং আলাউদ্দিন মোহাম্মদ এনসিপির যুগ্ম সদস্য সচিব যেমন যে সমস্ত অভিযোগ আনছিলেন, আপনি এই নিয়ে কথা বলছিলেন। বিরোধী শক্তি এখনও ঐক্যবদ্ধ আছে এবং স্ট্রংলি আছে, যেটা বলছিলেন উনি, এবং এটার পিছনে বলছেন যে আপনারা জুলাই সনদের কিংবা জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে বিএনপি এই সুযোগটার সৃষ্টি হয়েছে, এবং এখনও মানুষ
বিকল্প শক্তির সন্ধান করছে, যদিও বিএনপি ক্ষমতায় এবং ব্রুট মেজরিটি নিয়ে 2/3 বেশি মেজরিটি নিয়ে ল্যান্ডস্লাইড বিক্রি হওয়ার পরও 2 মাসের মাথায় তারা এই মন্তব্য করছেন। এটাকে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন এই ব্যাপারে, কারণ আপনি লেখেন আর আমি পড়ি। তা এখন তরুণরা, যেটা বলছিলাম যে তরুণরা তরুণদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তরুণরা ম্যাক্সিমাম 24-এর তরুণীরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যারা আছে। আমি কিছুক্ষণ আগে একজন তরুণীর সাথে কথা বলছিলাম একটা টকশোতে, সেইখানে সে বৈষম্য বিরোধী, সে সেইখানে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে বৈষম্য বিরোধীদের একটা পোর্শনকে 1 কোটি টাকা দেওয়া হয়েছিল হাবুটের পক্ষে নির্বাচন ভোট চাওয়ার জন্য। তাদেরটা আউট হয়ে গেছে, কেন, কোথায়, কোন খাতে খরচ করেছে তারা বলতে পারে না। তারা যদি 1 কোটি টাকা পেয়ে থাকে তাহলে তাদের তখনও দল ছিল না, বৈষম্য বিরোধী একটা নাম, একটা প্ল্যাটফর্মে একটা এনজিওর নাম বলেছে, যে এনজিওকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো তাহলে এনসিপিকে তাহলে কত দিয়েছে, এবং আজকের যারা বিরোধী দল তাদেরকে কত দিয়েছে এই গণভোটের পক্ষের জন্য, ভোটের চাওয়ার জন্য। যাই হোক, ওটা সম্পূর্ণ ইলিগ্যাল। তো এই যে ইলিগ্যালের ভেতরে একবার ঢুকে গেলে ওখান থেকে বের হওয়া ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। তা আজকের তরুণরা যখন এটা বুঝছে, এবং আজকের তরুণরা কিন্তু, আমরা যতই তাদেরকে একসময় মনে করতাম যে আমাদের সন্তানরা ফার্মের মুরগির মতো আমরা মানুষ করেছি, আসলে তা না। তারা কিন্তু ঘরের মধ্যে বসে থেকে এত কিছু শিখেছে, দেখেছে বলেই তারা অকাতরে নিজের প্রাণটাকে একদম মৃত্যুর সামনে দাঁড় করিয়ে দিতে পেরেছে। এবং যারা এটা করতে পেরেছে তারা কিন্তু যেখানে আছে সেখানের অন্যায় দেখলেও কিন্তু বড় পোর্শনটা পিস্টান দিবে, এটাই স্বাভাবিক। আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু আলাউদ্দিন মাহমুদের কাছে শুনতে চাই যে আপা কয়েকটি বিষয় নিয়ে নীলুফা চৌধুরী মনি প্রশ্ন তুলেছেন, এবং এর মধ্যে বড় একটা অংশ যে কেন উনি বলছেন যে আসলে জুলাই অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে তরুণ সমাজ সম্পৃক্ত হয়েছিল সেটাতে তারা হুচট খেয়েছে, ওনার অন্যতম একটা অভিযোগ। আরেকটা বিষয় উনি যেটা বলছেন যে 2-3টা উদাহরণ উনি টেনে বললেন যে এখানে অনেকেই আর্থিক লেনদেনের সাথে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে তরুণরা এগুলোতে জড়াবে না, তো অনেক তরুণ জড়িয়ে গিয়ে এটা তরুণ সমাজের এবং জুলাই অভ্যুত্থানের শক্তির দুর্নাম করিয়েছে কিংবা শক্তিটাকে ক্ষয় করেছে। কি আপনার অপিনিয়নটা কি? প্রথমত আমি আপনাদের দুজনের সাথেই আংশিক একমত যে তরুণদের একটা অংশ বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করেছে, বিভিন্নভাবে আপনার এ ধরনের আর্থিক কেলেঙ্কারি বলেন ক্ষমতার ব্যবহার যুক্ত হয়েছে। আমি ধরে নিলাম, আপনি আমার কথা বলেছেন ব্যক্তিগতভাবে, আমি ধরে নিলাম যে আমিও নষ্ট হয়ে গিয়েছি, আমিও এই তারুণ্যের শক্তি অভ্যুত্থান আকাঙ্ক্ষার সাথে আমি সুবিচার করতে পারছি না, আমি ধরে নিলাম। তারপরও কি আমি বলতে পারবো যে তরুণদের একটা অংশ অথবা তরুণদের নেতারা নষ্ট হয়ে যাওয়া মানে কি তারুণ্যের আকাঙ্ক্ষা শেষ হয়ে যাওয়া? তার মানে কি বিএনপি ইচ্ছা করলেই এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বলেন, গণভোটের রায় বলেন উড়িয়ে দিতে পারবে? এটা পারবে না। প্রথম কথা হলো যে হ্যাঁ, আমি মানলাম যে আপনি ধরেন আপনার 3 উপদেষ্টার কথা বললেন কিংবা আরও যারা বলছেন, এটা হলো আমার একদম প্রাথমিক একটা মন্তব্য যে তরুণরা নষ্ট হয়ে যাওয়া, কিংবা আপনি যদি বলেন যে আমিও দুর্নীতি করেছি, হ্যাঁ আমি যদি দুর্নীতি করে থাকি আমাকে বিচার করেন, বিচারের পরে যদি ব্যক্তিগত দায় দায়িত্ব আপনি বলতেছেন যে আমি এটা জেনারেশনাল দায় অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ নেমে এসেছে, ওই যে বাস্তবতা যেটা আপু যেটা বলার চেষ্টা করছে, ওই মানুষগুলো আর আসবে না, মানলাম মানুষগুলো আসবে না, পরিবর্তন আকাঙ্ক্ষা তো শেষ হয় নাই। হ্যাঁ, হয়তো বা আপনি দায়ী করতে পারেন যে আমরা নষ্ট করেছি, আমরা দায় নিলাম আমরা নষ্ট করেছি, এই জন্য আমরা পথে আছি, সব কিছু ছেড়ে আবার সেই আমাদের হাত ধরে যদি নষ্ট হয়ে থাকে, আমরা সেখান থেকে আবার কুড়িয়ে পেয়ে উত্থানের চেষ্টা করছি। আমি যদি মনে করি যে আমি ভুলই করেছি, যদি মনে হয় আমাদের কেউ ভুলও করেছে, হ্যাঁ, তার মানে যে এটা না যে এই যে বাস্তবতা যেটা আপনার জুলাইকে সামহাও ভিলিফাই করা, এই গণঅভ্যুত্থানে যে মানুষগুলো নেমে এসেছে, যে শহীদদের পরিবার, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে আরও অনেক কিছু আছে, সেদিকে আমি না যাই এখন। প্রথমত আমি স্পেসিফিক কিছু বিষয় আপু যেটা যেহেতু পয়েন্ট করে জবাব দিয়েছে, আমি একটু পয়েন্ট করে ওনাকে বলি। প্রথমত আপু খুব সুন্দরভাবে বলেছেন, হয়তো বা বন্যার সময় যেই আপনার অনুদানটা উঠেছে সেটা তসরুপ হয় নাই, আপু যেটা বলেছেন
এটা কিন্তু উনি আপনার মানে ইতিহাসের কাছে যদি উনি স্রষ্টার কাছে সত্যের কাছে ওনার দায় জায়গায় কিন্তু উনি অপবাদ দেন নাই, বাট উনি যে এই পয়েন্টটাকে রেজ করেছেন আমি কিন্তু ছিলাম তোলা হয়েছিল সেটা প্রপারলি প্রপার টাইমে ব্যবহার করা সম্ভব হয়নি, আমার আকাঙ্ক্ষাটা পূরণ হয় না যারা এখানে ডোনেট করেছিল। কিন্তু আমাকে একটা বিষয় বুঝতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বর্তমানে এনসিপির অনেক নেতারা এখনো বিভিন্ন জায়গায় যায়, অপ্রাসঙ্গিকভাবে সেখানে প্রশ্ন আসে বন্যার টাকার হিসাব কোথায়। এখন দেখেন আমাদের ওই সময় আমিও টিএসসিতে ছিলাম, আশেপাশে ছিলাম, আমি যুক্ত ছিলাম না বাট আমি দর্শক হিসেবে ছিলাম, দেখেছি এত মানুষ এত টাকা পয়সা সোনা দানা গহনা আপনার যে যেটা আছে নিয়ে গিয়েছে। এটা একটা ম্যানেজারাল ক্রাইসিস হয়ে গিয়েছে, ছাত্ররা কখনোই ওটার জন্য প্রস্তুত ছিল না। এবং তখন দরকার ছিল বাংলাদেশের বড় যে এনজিওগুলো আছে, বড় যে দাতব্য সংস্থাগুলো আছে, তারা পাশে দাঁড়ানো যে আমরা আপনাদের হেল্প করতে চাই। আমরা দেখেছি টিএসসিতে তখন রিপোর্টও হয়েছে, টিএসসির আপনার যেই অনুশীলন কক্ষগুলোতে আপনার দিনের পর দিন অনেক কিছু পড়ে রয়েছে, ছাত্ররা টায়ার্ড হয়ে বাসায় ফিরে গিয়েছে, সেগুলো নষ্ট হয়েছে, এমনও হয়েছে। প্রথমত যেই পরিমাণ টাকা উঠেছে মোরলেস আপনার 12 কোটি টাকার এদিক সেদিক, তারা যেই পরিমাণ খাদ্যশস্য গিয়েছে আপনার ইমিডিয়েট সাপোর্ট গিয়েছে সেটা যতটুকু সক্ষম আর্মির তত্ত্বাবধানে তারা পৌঁছে দিয়েছে। আর যে পরিমাণ ক্যাশ টাকা উঠেছে তারা একটা সময় দেখেছে এই টাকা ব্যয় করার সক্ষমতা তাদের নেই, তারা তখন এই টাকাটা আপনার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে এবং তৃতীয় আপনার প্রধান উপদেষ্টা তৎকালীন এবং তৃতীয় পক্ষ অডিট ফার্মের মাধ্যমে অডিট করে রিপোর্টটা আপনার পাবলিশ করেছে। এখনো আপনি গুগল করলেই আপনি কোনো না কোনো ফর্মে রিপোর্টটা বিভিন্ন ভার্সন পাবেন। তারপরে যদি মনে হয় সেখানে দুর্নীতি হয়ে থেকে অন্যায় হয়ে থেকে স্টিল এটা তো একটা পাবলিক ডকুমেন্ট ওপেন আছে। কিন্তু এই যে একটা পয়েন্ট আপু নিয়ে আসলেন, যেটা হয়তো বলার চেষ্টা করছেন 12 কোটি টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক টাকা না, 12 কোটি টাকা এখন কিন্তু আর অনেক টাকা। এটা চাইলে ওই বিএনপির অনেক নেতাই আছেন তারা এই 12 কোটি একাই দান করতে পারেন, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই জায়গায় মানুষ একটা হুচট খেয়েছে। আমি একটা লাইন যোগ করতে চাই, আমি এটা সরাসরি একটু আলাউদ্দিন, যে আমি একদিকে টাকা তুললাম, মানুষ কিন্তু দোতলায় দাঁড়িয়ে আছে ছাদের উপর, মানুষ কিন্তু সমস্যায় জর্জরিত, যে জন্য সমস্ত বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমি টাকা তুললাম, আমি আরো কমিটি করব, আমার তো বৈষম্য বিরোধী লোক সংখ্যার অভাব নাই, ওইখানে সেনাবাহিনী আছে, আমি একদিকে টাকা পাবো একদিকে পৌঁছে দিব, কারণ এত মানুষ 14 কোটি টাকা ওইখানে 14 টাকা করে পড়ে না। সেইখানে একজন মানুষ বেসিক্যালি আমি বলি লাইনটা, বেসিক্যালি একজন মানুষ টাকা আর্ন করতে যত স্বাচ্ছন্দ্য বোধ করে টাকা বিলাতে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। নইলে এটা যদি আমি তখনই মনে করতাম যে এই টাকার জন্য মানুষ না খেয়ে দাঁড়িয়ে আছে, না অসম্ভব। আপনি মানুষ শুনেন, একটা আপু একটা বিষয় বলেন যে বন্যায় আপনারা আক্রান্ত হয়েছে, না লেট মি ফিনিশ এই বিষয়টা, এটা কি ছাত্রদের দায়, এটা কোন দাতব্য সংস্থার দায়? আপনি রাষ্ট্রকে কোনো প্রশ্নবিদ্ধ করছেন না। আপনি বন্যার কারণে যেই আপনার ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয় অথবা আপনার প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল সেটাকে না করে আপনি যারা টাকা তুলেছে স্বচ্ছভাবে, তখন সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়েছে, সেই অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, সেই টাকাটা তারা মনে করেছে তারা যদি এটা নিয়ে এখন ইতিমধ্যে পানি নেমে গিয়েছে এবং এটা সাধারণভাবে যেটা হয় বাংলাদেশে প্রতি বছর বন্যা হয় এবং সেই তিস্তাপাড়ে যখন বন্যা হয় স্বাভাবিক এটা আরেকটা বিষয়, তখন মানুষের সব টনক নড়ে না। কিন্তু এই অঞ্চলটা যেহেতু ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী একটু অপেক্ষাকৃত ইকোনমিক্যালি ডেভেলপড এবং এখনো কখনো বন্যা ওইভাবে হয় না, তো এখানে সংবেদনশীলতা কিন্তু বেশি ছিল। কিন্তু মূল জায়গাটা হলো আপনি প্রশ্ন করছেন না যথাযথ অথরিটিকে, আপনি যারা হিসাব নিকাশ দিয়েছেন, মূল আলোচনাটা এইটা ডিবেট হয়ে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে। এটা বিস্তারিত ফ্রেমিংটা কি যে এই ইস্যুটা যে আপু নিয়ে আসবে এটা আমার কল্পনার বাইরে, এটা কোনো আপনার ইস্যু না এবং এটা বারবার এটা কিন্তু আমরা একটা ন্যারেটিভ মসজিদের ইমামও এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন, বলছে তারা যখন আপনাদের কাছে আসবে তারা এই প্রশ্নটা তুলবেন, অথচ আমরা বারবার হিসাব দেওয়ার পর তাদের হিসাব দেখার পর আমরা একই প্রসঙ্গটা আসছে যে এইভাবে তরুণ নেতৃত্ব এই এনসিপি আমরা মূল আলোচনাটা প্রবলেম ছিল। আচ্ছা, তারা তো এটা পারতো যে আপনার যেখানে মানে উনি হয়তো যেটা বলার চেষ্টা করছেন যে এটার কারণে তরুণ নেতৃত্বের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল এখানে ইমেজের কারা ইমেজটা নষ্ট করেছে, কারা এখানে তো একটা কর্তা সত্তা আছে, এটা কিন্তু অটোমেটিক নষ্ট হয় নাই, কেউ ক্যাম্পেইন চালিয়েছে 2 বছর পরও এটাকে এজেন্ডা আকারে হাজির করা হচ্ছে। তারপর যেটা বিষয় আপু যেটা বলছেন যে দোতলা দাঁড়িয়েছে, প্লিজ আমরা কিন্তু যার যেটা কাজ তাকে আমরা সেটার জন্য দায়বদ্ধ করা উচিত। আমরা এখনো বারবার দেখেছি তরুণরা এটা করছে, আপনার 2 মাস হোক আর 2 বছর হোক, যারা দায়িত্বশীল আছে, আজকে যেই রাষ্ট্রীয় ক্রাইসিস হচ্ছে, স্বাস্থ্য বিষয়ক ইমার্জেন্সি হচ্ছে, আমরা কিন্তু বারবার তরুণদের কাছে ফিরে যাচ্ছি। আমরা মিডিয়া, সিভিল সোসাইটি সবাই দেখছি যে একটা জায়গায় বিরোধী দল কেন পারফর্ম করছে না। আরে ভাই,
যে সরকার আছে তাকে তুমি পারফর্ম না করার অজুহাতে আপনি তাদের বলছেন না, কাঠগড়া দাঁড় করাচ্ছেন না, প্রশ্নবুদ্ধ করছেন না, আপনি বিরোধী দল কেন পারফর্ম করছেন? ইভেন তাদের আমরা যখন আমাদের সাথে কথা বলি তারাও বলে যে না আপনারাও তো এই প্রশ্ন উঠাতে পারেন। ভাই আপনি ভুল করবেন, আপনাকে আমি বলতে পারবো না। আপনি বলেন যে বিরোধী দল তো এটা বন্ধ করতে পারছে না, এই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত। যদি আমরা এটা থেকে না সরতে পারি, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, এই পরিবর্তন আসলে আচ্ছা, হবে না। আপনাকে আমি এই প্রসঙ্গটা আমরা শেষ করে অন্য প্রসঙ্গে যেতে চাই। তার আগে একটু বলতে চাচ্ছি, আপনাদের যে এনসিপির কার্যক্রমকে সম্প্রসারণের যে উদ্যোগ নিয়েছেন, এবং আপনারা তো স্থানীয় সরকার নির্বাচনে পৃথকভাবে নির্বাচন করবেন এবং প্রার্থী দিচ্ছেন, এইটা কি আপনি মনে করেন যে জামাত জোটের সাথে আপনাদের ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে কোনো টানাপোড়েনের সৃষ্টি করবে? কারণ আপনারা এখনই যদি আলাদা প্রার্থী দেন, কেন আপনারা আলাদা প্রার্থী দেওয়ার চিন্তা করছেন এখনই এসে? প্রথমত এখানে যদি আপনি দেখেন যে আমরা যখন জাতীয় নির্বাচন করেছি, আমরা নির্বাচনের 2 মাস পূর্বে আমরা মার্কা পেয়েছি। হ্যাঁ, এমন একটা রেজিস্ট্রেশনও প্রায় আড়াই মাস পূর্বে। এখন আমরা তখন দেখেছি যে তখন আমরা একটা দ্বিধায় পড়ে গিয়েছি। আমরা কি 300 আসনে আমরা প্রার্থী আহ্বান করেছি, স্বাভাবিকভাবে অনেক সাড়া পেয়েছি, কিন্তু সেখানে আপনার বাস্তবতা যেটা, আপনার ভোটের মাঠ, তরুণরা আসলে স্বাভাবিকভাবে আপনার অ্যাক্টিভিজম করা খুব সহজ। ঢাকা আপনি 1 লক্ষ মানুষ সমবেত হলে একটা সরকার টনক নড়ে, কিন্তু যখন একই মানুষ আপনার ভোটের মাঠে যায় তখন সেখানে অনেকগুলো ক্যালকুলেশন কাজ করে। এখনো সামাজিক শক্তি, সামাজিক সংহতি, আপনার সমাজের মধ্যে বিভাজনগুলো কাজ করে। আমরা তখন সময় পাই নাই, আমরা পর্যাপ্ত সময় না পাওয়ার কারণে একটা সময় আমাদেরকে বাধ্য হয়ে কোনো একটা জোটের দিকে যেতে হয়েছে। তখন আমরা হয়তো বা দেখেছি যে বিভিন্নভাবে আলাপ আলোচনা করে তো মনে হয়েছে যে আমরা 11 দলের জোট হলে আমাদের জন্য ভালো, আমরা সেদিকে গিয়েছি। এখন যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা চেষ্টা করছি যে আমরা প্রথমত চেষ্টা করি আমাদের মতো দাঁড়াতে, কারণ মানুষ চায় আমরা একটা স্বতন্ত্র শক্তি হিসেবে দাঁড়াই। মানুষ চায় না যে আসলে আপনার ইতিহাসের দায় কিংবা দুর্নীতির দায় কিংবা যে কোনো দায় নিয়ে যে কোনো শক্তি, যারা আসলে দায়টা আসলে কোনো একক শক্তিকে আমরা বোঝাচ্ছি না, দায়টা হলো যারাই বেশি দিন পথ চলে তাদেরই আপনার সামহাও তাদের এই চলার পথে অনেকগুলো আপনার পোর্টফোলিও থাকে। হ্যাঁ, এখন আমরা যেহেতু নতুন শক্তি অপেক্ষাকৃত আপনার একটা ফ্রেশ ব্লাড আমরা বলছি ধরেন, এই জায়গায় আমরা চাই না আসলে কারোর সাথে নিজেদেরকে লম্বা সময়ের জন্য অ্যাটাচ করতে। সেটাই একটা সেই জায়গা থেকে অন্তত আমরা নিয়ত করেছি যে আমরা চাই আমরা এককভাবে জনগণকে আমরা সেই বার্তাটা দিতে চাই যে তুমি আমাকে যেই কারণে জনগণের একটা অংশ আমাদেরকে বারবার কাঠগড়া দাঁড়াচ্ছে তো যে তুমি কেন এদের সাথে জোট করলা। হ্যাঁ, আমরা এই বার্তাটা দিতে চাই, আমরা এককভাবে দাঁড়াতে চাই। কারণ আপনারা যদি এককভাবে দাঁড়াতে আমাদের সহযোগিতা করেন, আমাদের আশেপাশে এসে দাঁড়ান, আমাদের সংগঠনকে আপনারা বড় করতে সহযোগিতা করেন, দ্যাটস অ্যাকচুয়ালি তখন আমরা বলতে পারি যে আমরা জনগণের একটা শক্তি হিসেবে দাঁড়ালাম। যদি মনে হয় এককভাবে দাঁড়ানোর বার্তা দেওয়ার পরও জনগণের কাছ থেকে আমরা পর্যাপ্ত সাড়া না পাই অথবা জনগণের কাছে যাওয়ার জন্য যে শক্তিটা এখন অর্জন করতে না পারি, তখন হয়তো আমরা ভিন্ন স্ট্র্যাটেজি নিব। নীলুফার চৌধুরী মনি, আপনি কি মনে করেন যে এনসিপির এই যে পথ চলা, উনি যে ব্যাখ্যাটা দিলেন যে তারা এককভাবে দাঁড়াতে চাচ্ছেন, এটা একটা জিনিস, যে এটাকে কেমনভাবে দেখেন আপনি, যে নির্বাচনের সময় জামাতের সাথে করার পরে এখন আবার আলাদা হয়ে যাওয়ার কথা বলছেন? আরেকটা কি, আপনারা কি মনে করেন যে এনসিপিকে আপনাদের সাথে নিয়ে আসার কোনো সম্ভাবনা আছে ভবিষ্যতে? দেখেন, রাজনীতির শেষ বললে কোনো শব্দ নাই, যদি আসে ভালো, আমি সেটা বলছি না। জামাতের সাথে এনসিপির যাওয়া, একজন রাজনীতির কর্মী হিসেবে, বহুদিনের পুর খাওয়া কর্মী হিসেবে বলবো, এনসিপির একটা বিশাল ভুল হয়েছে। এনসিপি প্রমাণ করেছে দিন শেষে যে জামাতের বি টিম, আমরা যেটা আগে বলতাম এনসিপিকে, মাঝে মাঝেই বলতাম টকশোতে, সেটাই লাস্ট মোমেন্টে এনসিপি জামাতের সাথে যখন অ্যালাইন করলো, এবং নারীরা যখন তাদেরকে এই কারণটাকে নিয়ে এনসিপিকে বয়কট করলো, কেউ সাথে থেকে বয়কট করলো, কেউ চলে গিয়ে বয়কট করলো, ইলেকশনে আলাদা দাঁড়ালো। তাদের কিন্তু মনোনয়ন না দেওয়ার কারণে তারা গিয়েছে তা কিন্তু না। আমি তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন টকশোতে যেহেতু আমার সঙ্গে দেখা হয়, আলাউদ্দিনদের সাথে শুরু হওয়ার আগে কথা হয়, বিরতিতে কথা হয়, শেষে কথা হয়, তাদের সাথে আমার নারী হিসেবে আরেকটু কিউরিওসিটি ছিল আমার, আমি কথা বলেছি। এই যে ওখানে 2 রকম এনসিপি আছে, একটা জামাত ঘেঁষা এনসিপি, যেটা আমাদের একজন বিএনপি মনা একজন আপনার টকশো করে, ডাক্তার সায়ন্ত একের অধিক দিন টকশোতে বলেছে যে জামাতের তাহের সাহেবের সাথে সে একসাথে জেল খেটেছে, তো জেলখানায় তাকে তাহের সাহেব বলেছে যে এনসিপির চিফের নাম ধরে যে তাকে আপনি চেনেন? বলে কিছুটা চিনি, আমি কথা বলিনি কখনো। বলে ও কিন্তু আমাদের ছেলে। এই যে ও কিন্তু আমাদের ছেলে, এটা জামাত নট অনলি এনসিপি, এরকম জামাত আরও 2-3টা দল করেছে,
যে দলগুলোর নাম আপনিও জানেন, তো করেছে তাদের প্রয়োজনে। এখন কখনো তারা গুপ্ত করেছে, কখনো আবার অন্য দল করেছে। তো যারা এনসিপির সবাই কিন্তু এটা জানে না, সবাই পরবর্তীতে এনসিপির ইয়াং এনার্জেটিক হিসেবে যারা এই যে তরুণরা যারা এসেছে এবং মনে করেছে যে আমরা দেশকে কিছু দিতে চাই, জাতিকে কিছু দিতে চাই, এসেছে এবং এসে যুদ্ধ করেছে, দলে টিকে থেকেছে, সারা বাংলাদেশ ঘুরলো, আমরা দেখলাম। তারপরে হঠাৎ করে এমন অবস্থা দেখলাম। এবং এখনও আমরা যেটুক জানি, কারণ সবাই তো সবার খোঁজ রাখে, দেশটা তো ছোট্ট, তো জামাত এবং এনসিপির মধ্যে একটা ভেতরে ভেতরে ভয়াবহ একটা দ্বন্দ্ব কাজ করছে, যেটা হলো যে ওই এন্টি জামাত হিসেবে একটা গ্রুপ আর প্রো জামাত হিসেবে একটা গ্রুপ। এই যে প্রো জামাতরা জামাতের দিকে ধাবিত করে, এন্টি জামাতরা ওইভাবে থাকবে না, কারণ সে ওইভাবে তারা মানুষ হয়েছে ফ্যামিলিগতভাবে। এটা কি বিএনপির ভিতরে নাই? বিএনপির বাম গেছে বিএনপি, ডান গেছে বিএনপি আছে না? বিএনপি ডান গেছে বিএনপি। এটারও ফলাফলটা বলি, এটার ফলাফলটা এমন 17 বছর আওয়ামী লীগের অত্যাচার, 15.5 বছর গেছে, 2 বছর 1-11 অত্যাচার গেছে, বিএনপি কিন্তু কেউ ভাঙতে পারে নাই। এটা বড় দল থাকলে টুকটাক থালা বাসন থাকলে শব্দ হবে, সেটা হলো অন্য হিসাব। আর বড় বড় হিসাবটা হলো অন্য হিসাব। আমি বিএনপির কথা আমি অস্বীকার করছি না, বিএনপি বড় দল, আমিও বিএনপির কখনো কখনো সমালোচনা করি। বিএনপি উদারনৈতিক একটা দল, জামাতের সাথে দীর্ঘদিন একসাথে নির্বাচন করেছেন, সুতরাং জামাতকে এনসিপি গেলে খারাপ হয়ে গেল, বিএনপি গেলে বিএনপির সাথে আসলে খারাপ হলো না, একবারও কিন্তু খারাপ বলিনি। জনগণ কিভাবে নিচ্ছে এটার কথা আমি বলেছি, এই জায়গাটায় আমি টাচ করেছি। এবং এনসিপি নিজে অনুতপ্ত, কেউ কেউ, সবাই না, কেউ কেউ অনুতপ্ত যে আমি কেন এখানে গেলাম। এনসিপি মনে করে, মানতে পারছেন না, তাদের সাথে মিলছে না। এনসিপি মনে করে যে আমরা একা থাকলে এর চেয়ে বেশি সিট পেতাম, আমরা একা থাকলে এর চেয়ে বেশি। আমার মনে হয় যে আমরা অনেক আলোচনা করেছি এই সাবজেক্টটা নিয়ে। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই। আজকে পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে, সরকার এবং বিরোধী দল আনএনিমাসলি ঐক্যবদ্ধভাবে এই বিলটি পাস করেছে যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারি প্লট নেবেন না। এটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যাপক আলোচিত একটা বিষয় ছিল এবং এইবার আমরা বিরোধী দল থেকেও আমরা দেখেছি তারা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সরকারি দল বিএনপি প্রথম পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে দলীয় প্রধান ঘোষণা দিয়েছেন তারা নেবেন না এবং আজকে ঐক্যবদ্ধভাবে এটা পাস হয়েছে এই বিলটি। কিন্তু একটি কথা রয়ে গেছে, যেটা এনসিপির 2জন সদস্য তারা প্রাথমিকভাবে ডক্টর আতিক মুজাহিদ প্রস্তাবটি দিয়েছিলেন যে এমপিদের এলাকায় কোনো অফিস নেই, তারা 15,000 টাকা অফিস বাবদ বরাদ্দ পান কিন্তু তাদের কোনো অফিস নেই, অফিসের খরচ পান। আবার গাড়ি নেই, কোনো ধরনের গাড়ি নেই। আপনি সরকারি ট্যাক্স ফ্রি গাড়ি দিলেন না, কিন্তু যাতায়াতের জন্য গাড়ি দরকার। এটা নিয়ে আরেকটা ডিবেট হচ্ছে। তো ওই দুইটা প্রসঙ্গে যদি আপনি একসাথেই বলেন একটু। দেখেন, আমি এই কথাটা বলতে চাই, এমপি তো জনপ্রতিনিধি। যে এমপিটার গাড়ি নাই অথবা অর্থ নাই, তার তো কাজ করতে হবে। সেইখানে গাড়ি তো সারা জীবন দেয় নাই। আগে কি হতো, সরকারি গাড়ি এমপি ব্যবহার করত। তাহলে যে এমপির গাড়ি থাকবে না তারও কিন্তু কাজ করতে হবে এবং সুইফটলি কাজ করতে হবে। সেখানে কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় আসনে আসনে এমপি বনাম ডিসি এবং ইউনোর একটা মেন্টাল একটা দূরত্ব কাজ করে, কারণ তারা চকচকে ঝকঝকে গাড়ি ইউজ করে, ভালো অফিস ইউজ করে, একের অধিক অফিস ইউজ করে, সব জায়গায় তারা ভিআইপি ট্রিটমেন্টে সবসময় পায়। একটা এমপি কিন্তু সৎ এমপি, সে কিন্তু ওটা পাচ্ছে না। আমি এই জায়গায় বলবো 70,000 টাকা তো দেওয়া হচ্ছে, 70,000 টাকা আমি আপনাকে আগে মেইনটেনেন্স দেওয়া তো, এখন হয়তো এটা খরচ হিসেবে দেওয়া হবে। আমি আপনাকে বলি 70,000 টাকায় আপনার ওই ডিসি এসপি যে অফিসগুলো ইউজ করে সেই গাড়ির জন্য 70,000, অফিসের জন্য 15,000। 70,000 টাকায় আমি বলি একটা গাড়ি যদি আপনি ভাড়া নেন একদম নিম্নমানের 50,000 টাকার নিচে পাবেন না। সেটার সঙ্গে যদি আপনি একটা ড্রাইভার ইউজ করেন 20,000 টাকার নিচে ড্রাইভার পাবেন না। তার একটা এমপি ড্রাইভার এটার একটা সুরা হওয়া উচিত আমি মনে করি, সবার জন্য না। যে এমপিদের প্রয়োজন, যারা মনে করবে, যারা অনেক পয়সাওয়ালা এমপি আছে এই সংসদে, পয়সাওয়ালা এমপিদের দরকার নাই, সেটা তাদের দরকার নাই থাকুক। কিন্তু আমি তো এটা বলতে পারি না যে এমপিটার নাই কিছু, তাকে কিন্তু এখানে বঞ্চিত করা হলে কি হবে, তাকে উদ্বুদ্ধ করা হবে অন্যায় অপকর্ম করার জন্য।
আমরা চাই না অন্যায় অপকর্ম হোক, মেন্টালি ডিস্টেন্স হোক, আমলা বনাম রাজনৈতিক নেতা, এই ডিস্টেন্সটা হোক, সেটাও চাই না। সেখানে ওই 15,000 টাকা দিয়ে কি আপনি একটা স্টাফ রাখবেন না একটা অফিস রাখবেন? মুফাসলের অফিস, মুফাসলের বাসাগুলোও কিন্তু এখন 2 রুমের বাসাও আপনি 15,000-এ পাবেন কিনা সন্দেহ আছে। সেইখানে একটা অফিস এমপির ওইখানে লোকজন পর্যাপ্ত, আপনি যেটা বলতে চাচ্ছেন যে পর্যাপ্ত সুযোগ সুবিধাটা এনশিওর করা উচিত। আপনি চায় না, দরকার কি এমপি কে দেওয়ার? অনেক অফিসের, ডিসি অফিসের অনেক রুমও তো খালি থাকে, তো এমপি কে ওইখানে একটা বরাদ্দ দিয়ে মোহাম্মদ, দেখে আপনি কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, প্রথমত এখানে ডক্টর আতিক মুজে যে প্রস্তাব দিয়েছিল আমি শকড হয়েছিলাম, এবং আমি এখনো মনে করি যে এমপিদের এলাকায় কোনো অফিস থাকা উচিত না। এবং যদি এমপি তার বাড়িতে যায়, যেহেতু এমপি জনপ্রতিনিধি, তার বাড়িতে আমরা আগে দেখেছি বাড়ির বারান্দা কিংবা তার বাড়িতে একটা অফিস হয়ে যে বাড়ির উঠানে মানুষ আসে যদি দেখা সাক্ষাৎ করতে হবে। আর এমপিদের যেভাবে অফিস আপনার উপজেলা পরিষদের ভবনে আপনার দোতলায় যেভাবে পরিদর্শন কক্ষ বলে আপনার চিহ্নিত করা হলো, আমার কাছে মনে হচ্ছে যে এটি স্থানীয় সরকার, যেটা আমরা স্বাধীন স্থানীয় সরকার চাই, এবং আপনার যেই কেন্দ্রীয় সরকার থেকে আপনার স্থানীয় সরকারকে পৃথককরণ যে আমাদের একটা সাংবিধানিক যেই আপনার নীতি, সেই জায়গা থেকে অনেকটা সরে আসে। দ্বিতীয়ত হলো হাসনাত আব্দুল্লাহ যেই পয়েন্টটা উঠিয়েছিল সংসদে, আমিও সেটাকেও বিরোধিতা করি, এবং আমি মনে করি না যে কখনোই আপনার সেটা ট্যাক্স ফ্রি গাড়িই হোক আর আপনার সরকার থেকে বরাদ্দ গাড়ি এমপিদের দেওয়ার এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে। কেন নীলভর চৌধুরী যেটা বললেন যে তার কাজ করার জন্য গাড়ির সাপোর্ট, না, তার কাজ তো আসলে এলাকায় কিসের কাজ? এমপির কাজ হবে ঢাকায়, এমপির কাজ এমপি হোস্টেল থেকে সকালে সে আপনার এমপি যে সংসদ লাইব্রেরিতে যাবে। বাস্তবতায় তো এলাকার মানুষ চেঞ্জ করতে হবে, এলাকার মানুষ সবকিছুর জন্য এমপির দ্বারস্থ হয়, মনে করে উনি আমার সবচেয়ে আপনজন। ডিসি, এসপি, পুলিশ কারো কাছে না গিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান সবাইকে ফেলে দিয়ে উপজেলা চেয়ারম্যান। আমাকে একটু বলতে দেন। প্রথমত দুইটা বিষয়, একটা হলো যে আমলাদের আছে, এটা সত্য, এবং আমলাদেরকে ওভার এম্পাওয়ার করা হয়েছে। এখন আপনি যদি এমপিদেরকে আমলাদের চেয়ে মানে স্বাভাবিকভাবে আমি প্রথম চাই যে এটা আমলাতান্ত্রিক রাষ্ট্র না হোক, এটা আপনার জনপ্রতিনিধিত্বমূলক রাষ্ট্র হোক, জনগণের যারা প্রতিনিধি তাদের হাতে আপনার প্রশাসন বলেন, দেশ পরিচালনার ভারটা থাকুক, সেটা আমি নীতিগতভাবে একমত। দ্বিতীয়ত হলো আমরা দেখেছি বিশেষ করে 18 নির্বাচনের পর থেকে আমলারা এমনভাবে বরাদ্দ নিয়েছে, তারা শুধুমাত্র মন্ত্রীকে গিয়ে বলেছে এটা করে দিতে হবে, মন্ত্রী সাইন নিয়ে নিজেরাই করে ফেলেছে, এবং আমলাদের জন্য আলাদা শহর হয়েছে, আলাদা হাউজিং হয়েছে, সবকিছু হয়েছে। কিন্তু এখন আমলাদের হয়তো বা আপনার 2 কোটি টাকা গাড়ি দিয়েছেন, আপনি যদি মনে করেন আমাকে 2.5 কোটি টাকা গাড়ি দিতে হবে, আমলাদের 2000 সিসি গাড়ি আছে, আমাকে 2400 দিতে হবে, আমার মনে হয় এই প্রতিযোগিতা থেকে সরে আসা উচিত। আমি এই আইনকে আপনার সর্বসম্মতভাবে যেভাবে পার্লামেন্টে পাস হয়েছে, আমি বর্তমান প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই, উনি যেভাবে ব্যক্তিগতভাবে কৃচ্ছ সাধন নীতি গ্রহণ করেছেন। একই সাথে এই যে আপনার এমপিদেরকে আজকে এই জায়গা থেকে একরকম বঞ্চিত করা হলো, হ্যাঁ, এবং আমার আপাকে বঞ্চিত করলো, ওনার গাড়ি পেলে, ট্যাক্স ফ্রি গাড়ি পেলে আমি হয়তো 2-1 দিন চড়তে পারতাম না, এটা মানে স্বাভাবিকভাবে আপনার গাড়িতে এমনিও আমি চড়ি, কিন্তু ট্যাক্স ফ্রি গাড়ি আর একটু দামি হয়, স্বাভাবিকভাবেই আপনার সেই জায়গায় আমাদের সুযোগটা বঞ্চিত হলো। কিন্তু মূল জায়গাটা হলো আপনি যখন এই 300 এমপিকে আপনার ইনক্লুডিং আমাদের ফিমেল যারা আসবেন সবাইকে যখন প্রথমে বলতে পারবেন আমার তো জনপ্রতিনিধিরা নেয় নাই, আপনি 6 মাস পরে ধরতে পারবেন ডিসি আপনি এত দামি গাড়ি কেন দরকার, আপনার গাড়ি 2 টাকা নিয়ে দরকার, আপনি গাড়ি কমান, সচিবকে ধরতে পারবেন, আপনি তখন ইউনোকে ধরতে পারবেন যে না সরকারি কর্মকর্তাদের যে লোন ছিল ওটা তো স্টপ করে রাখা হয়েছে। না, এটা আমার মূল জায়গাটা হলো গাড়ি কেনার জন্য যে একটা বড় অ্যামাউন্টের লোন চালু করা হয়েছে, যেমনটি আপনি বলেছেন যে 18 নির্বাচনের পর আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা রাতের বুট করে দিয়েছি, সুতরাং এটার তো বিনিময়ে কিছু পেতে হবে, তো ওই পাওয়াটা কিন্তু নির্বাচনের আগেই শুরু হয়েছিল। আপনার হয়তো খেয়াল আছে কিনা, সেই বরাদ্দটা গাড়ির জন্য এটা নির্বাচনের আগেই দেওয়া হয়েছে এবং এটা কন্টিনিউ করছে। গাড়ি হাউস লোন, নতুন মোবাইল দাও, 70-75 হাজার টাকা দিয়ে মোবাইল দাও, 4% হাউস লোন, যেটা মূল জায়গাটা হলো আমরা সবাই পরিবর্তন চাই, আমরা মুখে মুখে বলি, কিন্তু যখন পরিবর্তনটা সামনে এসে কড়া নাড়ে তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা পার্সোনালি নিয়ে নেই। হ্যাঁ, যেমন এটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের নেতারা অনেকেই হয়তোবা প্রাথমিকভাবে বুঝতে পারেননি, পরে হয়তোবা ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করি যে আমরা যেভাবে নেপালের তরুণদের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, তরুণদের যে সরকার, সেই সরকার থেকে যে মেসেজগুলো আমরা পাচ্ছি, আমরা মনে হয় এখানে এটা বিএনপি সরকারে থাকুক আর এনসিপি জামাত বিরোধীরা থাকুক, সবাই একমত হওয়া উচিত যে যেভাবে আছে আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, এই পরিবর্তনটা যখন সরকার বাস্তবায়ন করতে চাইবে তার সদিচ্ছাকে সমর্থন জানিয়ে আমরা এটাকে সাপোর্ট করা উচিত। ফাইনালি হলো যদি এমপিরা এতই অর্থ কষ্টে থাকেন,
পরবর্তীতে ধরেন আমার মনে হয় আগামী যে নির্বাচনগুলো হবে, নির্বাচনগুলো আমাদের জন্য একটু ভালোই হবে, কারণ এখনো একটা এক্সপেকটেশন ছিল এমপি হওয়া মানে হলো যে তার হাত ধরে স্থানীয় সরকারের বরাদ্দ অনেক কিছু আসবে এবং বিশেষ বরাদ্দ থাকবে, এগুলো এমপির হাত ধরে যেহেতু হয় সেখানে কন্ট্রাক্টর থেকে শুরু করে আরও অনেক সুবিধাভোগী আছে, তারা তাদেরকে সামহাও ধনী বানিয়ে ফেলে। তো আমার এই ধনী বানানোর প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে। জনপ্রতিনিধি জায়গায় মিনিট 5 সময় আছে, এর ভিতরে আমরা আরেকটা নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই যে রিলেটেড ভেরি মাচ, যে এখন আমি যেমনটি বলছিলাম যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এর মধ্যে আজকে আবার ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার একটা ঘটনা ঘটেছে, যদিও তার হোটেলে হামলা হয়েছে, তার উপর সরাসরি ঘটনা ঘটেনি। সব মিলে মিটিং দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ীভাবে হবে কি হবে না, তো এই ডামাডোলের মধ্যে আমাদের একটা নতুন সরকার ক্ষমতায় আসার পরই এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অর্থনীতির উপর এখন পর্যন্ত সরকার, এটা নীলুফার চৌধুরী মনে আপনাকে দিয়ে শুরু করে আলাউদ্দিনকে দিয়ে আমরা শেষ করতে চাই, যে 2 মাসের সরকার এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হলো, কারণ এটা কীভাবে উতরে উঠবে। এর মধ্যে কিন্তু অনেক সমালোচনা হয়ে গেছে যে তেলের ইয়েতে দীর্ঘ লাইন, মানুষ কষ্টে আছে, সার পাচ্ছে না, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে গ্রামে লোডশেডিং, প্রচুর লোডশেডিং হচ্ছে, এগুলো নিয়ে এক ধরনের ক্ষোভ মাত্র 2 মাসের সরকারের বিরুদ্ধে এত ক্ষোভ, এত জনপ্রিয় হয়ে উঠছে। এটা এনসিপির পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে নাহিদ ইসলাম বলেছেন যে আমরা অতীতে কখনো দেখিনি 2 মাসের একটা সরকারের বিরুদ্ধে এত তাড়াতাড়ি একটা সরকার অজনপ্রিয় হয়ে উঠলো। দেখেন, এটা বলেছে উনি বলার জন্য, এটা তার রাজনৈতিক স্ট্যান্ড। আর যেটা 2 মাসের সরকারের, এইখানে সরকারের কি করার আছে? আপনার যুদ্ধ আন্তর্জাতিকভাবে এটা হয়েছে, সেই যুদ্ধে তেল সবার জন্য বন্ধ। যদি বলতে হয় বিরোধী দল যেটা বলার সেটা কিন্তু তারা বলে না, যেটা বলার না সেটা নিয়েই তারা সারাক্ষণ মত্ত থাকে। আপনার যেমন ধরেন এই মুহূর্তে বলার কথা ছিল বিরোধী দলের যে ইন্ট্রিম সরকারের সময়, যে প্রত্যেকটা সরকারের সময় 2 মাস 3 মাসের তেলটা মজুদ রাখা উচিত। কয় দিনের তেল ছিল? যেদিন থেকে ঘটনা যুদ্ধের শুরু তখন থেকেই তো তেল নাই একটা, তখন মাত্র বিএনপির 1 মাসও হয় নাই, 15 দিনও হয়েছে। তো এই যে পাইপলাইনে তো ছিল বলেই হয়তো আপনার এই পর্যায়ে এতটুকু হয়েছে। এটা আপনি দেখেছেন পাশের দেশ থেকে আনা হয়েছে, তারপরে আপনার যাদের সঙ্গে এত দ্বন্দ্ব তাদের কাছ থেকেও আনা হয়েছে, এবং ইরান অন্যভাবে, যেটা হুরমুজ প্রণালীর আমাদের এমবার্গো ছিল না, অন্য সোর্স থেকে আনা হয়েছে। তো এইটা যে কোনো সরকার থাকলে একই সমস্যা হতো, বরং এই সরকার 2 মাস সহ্য করে তারপরে তেলের দাম বাড়িয়েছে। অন্য পৃথিবীর উন্নত দেশগুলো, অনুন্নত দেশগুলো, সব দেশগুলোই কিন্তু তেলের অনেক দাম বাড়িয়েছে। 85টি দেশ এক সপ্তাহের মধ্যে দাম বাড়িয়েছে। কিন্তু বিরোধী দল থেকে একটা দাবি ছিল শুরু থেকে যে তাদেরকে নিয়ে একটা কমিটি করা, আজকে শেষ পর্যন্ত এতদিন পর এসে পার্লামেন্টে আলোচনা পড়া হয়েছে। এটা শুরুতে করলে তো তারা সরকারের বয়সই তো 2 মাস। জি, যে সরকারের বয়সে 2 মাস, সেইখানে সরকার নিজে শুধু তাই করে নাই, সমান করে করেছে। 2/3 মেজরিটির সরকার সমান করে যে মেম্বার নিয়ে একটা কমিটি করেছে, এটা অতীতে কখনোই হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগের সময় অনেকবার চরমভাবে জাতীয় এবং আন্তর্জাতিক ক্রাইসিসে পড়েছে। সেইখানে বিএনপির নাম যতবার বলা হয়েছে, বলছে বিএনপির গায়ে হাতে রক্ত লেগে আছে জামাতের, এই কথাগুলো বলে, এবং এত জঘন্যভাবে কথা বলতো। সেই জায়গা থেকে বিএনপি সমান দিয়ে একটা কমিটি করেছে। তো আসলে সরকার, অনুন্নত দেশের সরকাররা থ্যাঙ্কসলেস কাজ করে, কেউই থ্যাঙ্কস দেয় না। এটার জন্য তো থ্যাঙ্কস দিয়ে না, কিন্তু আপনার সর্বক্ষেত্রে এখন শুরুতেই নিজেরই থ্যাঙ্কস দিয়ে শুরু করা দরকার ছিল। গ্রামে যে বিদ্যুৎ, জ্বালানি, সার, এগুলো নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো আপনারা কিভাবে মোকাবেলা করবেন, করা উচিত? বিদ্যুৎ, আপনার তেল এমন একটা জিনিস, তেল না থাকলে কি অনেক কিছুই থাকে না। তেলের সাথে বিদ্যুৎ জড়িত, তেলের সাথে আপনার জ্বালানি জড়িত, তেলের সাথে আপনার দ্রব্যমূল্যের দামে জড়িত, সমস্ত পরিবহন জড়িত, সব কিছু তেলে সব কিছু হয়। তো এই যে তেলটার যখন ক্রাইসিস হয়, তখন তো অন্যগুলো ক্রাইসিস হতেই পারে। তার মধ্যে বাংলাদেশের যে ইকোনমিক্যাল অবস্থা ছিল, বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বটা নেন, তখন যে অবস্থাটা ইকোনমিক্যাল ছিল, সেই জায়গা থেকে সে না বিএনপি সময় পেয়েছে, পৃথিবীর এই খারাপ অবস্থা, আমেরিকার মতো দেশ, মিডল ইস্টের মতো দেশ, তারা যখন লেগে গেছে এবং পিছনে বড় বড় পরাশক্তিগুলো
দুই দেশকে দুইভাবে সহযোগিতা করছে। তো সেই জায়গায় বিএনপি বা বাংলাদেশ একটা ছোট্ট কান্ট্রি, তাদের কি করার আছে? সেখানে যদি আপনি হতেন কি করতে পারতেন? সেখানে যদি জামাত হতো কি করতে পারতো? সেখানে যদি এনসিপি হতো কি করতে পারতো? সেখানে যদি বামরা হতো কি করতে পারতো? বিএনপি তাও তো সার্ভাইভ করছে বা করার চেষ্টা করছে, অন্যরা তো সেই সার্ভাইভ পর্যন্ত করতে পারতো না। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কি একমত যে আসলে এখানে সরকারের আর কিছু করার নেই কিংবা ছিল না? সরকার তো দেখেন, আপনার একটা দেশের রাষ্ট্রপ্রধানকে, রাষ্ট্রের সর্বোচ্চ সরকার প্রধান? না, সরকার প্রধান না, যে ইমাম খোমেনি, আপনাকে আপনার এমন ভাবে আপনার কোনো পূর্ব ঘোষণা ছাড়া হত্যা করা হলো, সারা বিশ্ব যেখানে আপনার শকড, আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলো সবাই আপনার ভয়েস রেজ করলো, অনেকে তার কাছ থেকে ইভেন আপনার নেটো থেকে এখন বের হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। তখন আমরা দেখেছি যে আমরা একদম ব্ল্যাটান্টলি আমেরিকার পক্ষ নিয়ে আপনার যারা মজলুম তার বিপক্ষে তাকে সমালোচনা করে আমরা একটা বিবৃতি দিলাম। একদিন পরে আবার এটা সংশোধন করা হয়েছে। প্রথম বিবৃতিটা খুবই সমালোচনা ছিল। কিছু ভুলের আসলে সংশোধন হয় না। হ্যাঁ, পররাষ্ট্রনীতিতে আপনি ডিপ্লোমেসি এমন একটা বিষয়, আপনার ধরেন অতীতে যখন আপনার রাষ্ট্রদূতরা এক দেশ থেকে আরেক দেশে যেত, পত্রবাহককে অনেক আপনার রাজদরবারে খুন করা হয়েছে, হ্যাঁ, শুধুমাত্র ছোটখাটো ভুলের কারণে। তো আমরা এখানে দেখেছি, দেখেন মানে সেই যে আপনার শুরুতেই ভুল হয়েছে, সেই ভুলের পর কিন্তু আমরা ইরানের বন্ধু রাষ্ট্র অথবা হরমুজ প্রণালীকে অন্যান্য রাষ্ট্র যেভাবে ইরানকে সামহাও ম্যানেজ করে ব্যবহার করছে, আমরা কিন্তু ব্যবহার করতে পারছি না। আমাদের জাহাজ আটকে দেওয়া হচ্ছে এবং সরকার কিন্তু সেখানে অনেক চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। দ্বিতীয়ত হলো, আপনি যেটা 2 মাসের সরকার, 2 মাসের সরকার তো ভবিষ্যতের ক্যান্সারের আপনার জীবাণু এখানে উস্কে দিচ্ছে। আপনি যেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার দোষারোপ করছি, তারা একটা গোলামির চুক্তি চাপিয়ে দিয়েছে 9 ফেব্রুয়ারিতে। এটা আপনার 60 দিনের ভিতরে ইচ্ছা করলে আপনি চুক্তিটা বাস্তবায়ন নাই করতে পারেন, এটা থেকে বের হয়ে আসতে পারেন। এই সরকার তো আপনি এই চুক্তি নিয়ে কোনো কথা বলছে না। আমরা কথা বলছি বিভিন্নভাবে, হ্যাঁ, ধরেন আমরা কথা বলছিও না, ধরেন আপনি এমন একটা গোলামি শেষ করতে হবে, বুঝে শুনে আপনি এটাকে এন্ডোর্স করছেন। পাশাপাশি আমি আর লোকাল ইস্যুতে না আসি, ইন্টারন্যাশনালি এই সরকার যে বাংলাদেশের যে ঐতিহাসিক আপনার একটা ভূমিকা পররাষ্ট্রনীতিতে, সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আমরা দেখেছি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার যে একটা পররাষ্ট্রনীতি ছিল মুসলিম বিশ্বের সাথে একটা ব্যালেন্স করে এবং একই সাথে পশ্চিমা বিশ্ব এবং এই রিজিওনাল একটা পাওয়ার হিসেবে বাংলাদেশকে আবির্ভূত করার শক্তি, আমরা দেখেছি যে এই সরকার পুরোপুরি আপনার আওয়ামী স্টাইলেই একটা বিশেষ রাষ্ট্রের কাছে পররাষ্ট্রনীতিকে আবার পরগা দেওয়ার মতো অবস্থা তৈরি হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভির আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।